চোখ খুলতেই নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। বুঝতে পারলাম না কি থেকে কি হয়ে গেল। আমার মাথাটা খুব ব্যথা করছে। বুঝতে পারলাম না কি হচ্ছে। আমি তো ছিলাম রবিন আর রনির কবজের মধ্যে। তাহলে আমি হসপিটালে আসলাম কি করে? আর আবির, আবির কোথায়? আবিরের কিছু হয়েছে? ও কোথায় আছে? কথাটা বলে আমি পড়তে যাব, তখনই মাথা ঘুরে আবারও পড়ে যেতে লাগলাম। তখনই মমতা ম্যাম আমার কাছে এসে আমার হাতটা ধরে বলে উঠল, নীলা, তুমি এখনো পুরোপুরি সুস্থ হওনি। আমরা যখন যাই তখন দেখি তুমি আর আবির ওখানে অজ্ঞান হয়ে পড়ে আছো, আর সবাই মৃত অবস্থায় তাদের লাশটা নিচে পড়ে আছে। আমি এই জিনিসটা ভেবেই পাচ্ছিলাম না যে ওরা কিভাবে মরেছে আর কে বা মারল। আর তোমাদের কিছু করলো না, শুধু ওদেরকেই মেরে চলে গেল। আমি যতটুকু খোঁজ খবর নিয়েছি আবিরের ব্যাপারে, আমি ছেলেটা এসেছে গ্রাম থেকে, তাহলে কি করে তোমাদেরকে বাঁচানোর জন্য নিলয়ের গ্যাংয়ের ছেলেগুলো আসছে? মমতা ম্যামের কাছে নিলয় নামের সেই নরক পশুর কথা শুনে কেমন একটা মনের মধ্যে ভয় জেগে ওঠে। তখন জিজ্ঞেস করলাম, ম্যাম, আপনি নিলয় নামের ওই মাফিয়া ছেলেটাকে কিভাবে জানেন? বহুত বছর আগের কথা, কখনো সে কথাটা আমি কাউকে বলার সাহস পাইনি, বা মনের ভিতর সে কথাটাকে বলতে গেলে এক প্রকার লুকিয়ে রেখেছিলাম। ম্যাম, এমন কি কথা যে কথাটা আপনি আজও কাউকে বলেননি? আমার জানতে খুব ইচ্ছে করছে সে কথাটা। সে কথাটা কি আমাকে খুব মানে জানার আগ্রহ আর কি আমার খুব। যে কথাটা দীর্ঘ 20 বছর আমি চেপে রেখেছিলাম, হয়তো সে কথাটা আজকে আমি তোমাকে বলতে বাধ্য হচ্ছি। সে কথাটা যদি আমি মনের মধ্যে রেখে দিই, তাহলে হয়তোবা আমি কখনো সে কথাটাকে ভুলতে পারবো না। এমন কি কথা যে কথাটা আমাদের মমতা ম্যাম আজও কাউকে বলেনি? সে সময় ছিল বসন্তকাল। আমি আমার ছেলেকে নিয়ে বাসায় যাচ্ছিলাম। আমাদের পরিবারে মাত্রই আমার একমাত্র ছেলে, আমি, আমার স্বামী আর আমার ছেলেকে নিয়ে আমরা একটা হসপিটালে যাচ্ছিলাম, কারণ ওর দাঁতে ব্যথা করছে, তাই ওয়াশ করানোর জন্য ডক্টরের কাছে নিয়ে যাচ্ছিলাম। আমার স্বামী ছিল এই দেশের সিক্রেট সিআইডি, ওনাদেরকে সিক্রেট এজেন্ট বলে জানতো। ওনাদের কাজ ছিল শুধু মাফিয়াদের খোঁজ খবর নেওয়া, কোথায় থাকে, কি করে, এগুলোর খোঁজ নেওয়া। সেদিন আমার স্বামী ডিউটিতে ছিল না, ছুটি নিয়ে আমাদের সাথে সময় কাটানোর জন্য এসেছিল। আকাশে কালো ঘন মেঘ, বৃষ্টি এসে পড়ল বলেই আমরা গাড়ি করে যাচ্ছিলাম। কে জানতো এ যাওয়া যে তাদের শেষ যাওয়া হবে। আমরা গাড়ি করে হসপিটাল যাচ্ছিলাম। হঠাৎ করে সামনে একটা ছেলে গাড়ির মধ্যে পড়ে যায়। গাড়িতে পড়ে ওর পায়ে একটু ব্যথা পাই। আমরা নেমে ছেলেটাকে গাড়িতে ওঠাই। ছেলেটার বয়স কত আর হবে, আমাদের রাহুলের বয়স থেকে 2 বছরের বড় হবে। তখন রাহুলের বয়স ছিল 7 বছর, ছেলেটার হয়তো 9 বছর মতো হবে। সেদিন সেদিন এই ছেলে, তুমি এ রাতে এখান দিয়ে বৃষ্টির সময় কোথায় যাচ্ছিলে? আসলে আমি আজকে সারাদিন এখানে ছিলাম, বৃষ্টি হচ্ছিল, তাই ওপারে যাচ্ছিলাম। কেন তুমি বাসায় যাওনি কেন? আজকে সারাদিন এখানে ছিলে, তোমার মা বাবা কোথায়? আসলে আমার মা বাবা নেই, আমি ছোটবেলা থেকে অনাথ। এই বোকা ছেলে, কান্না করতে নেই। তুমি রাহুল, তোমরা দুইজন একসাথেই আমাদের বাড়িতে আমাদের সাথে থাকবে। এটা হচ্ছে আমার ছেলে রাহুল, তোমরা দুজন একসাথেই থাকবে। তুমি চিন্তা করো না, তোমার পা খুব ব্যথা করছে তাই না? আমরা হসপিটালেই যাচ্ছি, ওখানে তোমাকে ডক্টর দেখাবো, চলো। তাহলে আমি আপনাকে কি বলে ডাকবো আন্টি? দূর বোকা ছেলে, আমি তোমার আজকে থেকে মা, তুমি আমাকে আম্মু বলেই ডাকবে। রাহুল যেভাবে আমাকে আম্মু বলে ডাকে, তুমিও রাহুলের একটা ভাই। আচ্ছা, তুমি তো তোমার নামটা বললে না, তোমার নামটা কি? আমার নাম নিলয়। এইটা তোমার পুরনো নাম। আজকে থেকে তোমার নাম আবির, আর তোমার ছোট ভাইয়ের নাম রাহুল। কত সুন্দর তাই না? দুজনের নামটা অনেক মিল আছে। কখনো কল্পনাও করতে পারিনি জেলখানা থেকে বের হয়ে এত সুন্দর একটা পরিবার পাবো। হয়তো আমার আসল মা বেঁচে নেই,
সত্যি বলতে আপনাকে দেখার পর আপনার মধ্যে আমার মায়ের মনটা খুঁজে পেলাম। বাহ, তুমি এই ছোট্ট বয়সে কত সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো। বেশ ভালো তো, তুমি বড় হয়ে অনেক জিনিয়াস হবে। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো কোনো কষ্ট দেব না। মা, আমি তোমাকে কথা দিচ্ছি, আমি তোমাকে কখনো কোনো কষ্ট দিতে দেব না, কখনো কারোর কাছে মাথা নত করতে দেব না। তোমার যত কষ্ট, সব কষ্ট আমি নিয়ে নিব। তোমার সকল বিপদ আমি নেব, তোমার সব দায়িত্ব আমি নেব। বাহ, তুমি এই ছোট্ট বয়সে এত দায়িত্ব নিয়ে নেবে, আমার খুব ভালো লাগছে। আসলেই তুমি ছেলেটা খুব ভালো, কিন্তু দায়িত্ব নেওয়ার জন্য তো তোমাকে বড় হতে হবে। তাই তো তুমি আমার সব কিছু করতে পারবে, আমি যা বলবো। তার জন্য তো তোমাকে পড়াশুনো করতে হবে। কালকে আমি তোমাকে রাহুলের সঙ্গে ভর্তি করিয়ে দিব। গাড়ির মধ্যে ওনার কোলে শুয়ে পড়লাম। কখন যে ঘুম চলে আসলো বুঝতেই পারলাম না। চোখ ফেলতেই দেখলাম আমার পায়ের ব্যথাটা সেরে গেল। এই প্রথম হয়তো আমি মায়ের ছোঁয়া অনুভব করতে পারলাম। আসলে সত্যি মায়ের কোলে এত শান্তি কখনো ভাবতেও পারিনি। চলো দুজনকে ডক্টর দেখিয়ে আসি। আর শোনো, তুমি গাড়িটা ওপাশে পার্কিং করে রাখো। আমরা আসতে একটু লেট হবে, ডক্টর দেখাই আসতেছি। মানুষ যে পৃথিবীতে এত ভালো হয় কখনো জানতাম না। আমার স্বপ্ন হলে হয়তো আমার সাথে এখনো কত না অমানবিক কার্যকলাপ করতো। আমি ওই দুজনকে ডক্টর দেখিয়ে চলে আসি গাড়ির কাছে। মমতা ম্যাম কথাটা বলেই থেমে যান, আর কোনো কথা বলে না। তার চোখ দিয়ে স্পষ্ট চোখ দিয়ে জল পড়ছে। তখন আমি ম্যামকে উদ্দেশ্য করে বললাম, ম্যাম পরে কি হয়েছে বললেন না তো? ম্যাম একটা দীর্ঘশ্বাস ফেলে আবারও বলে উঠল, নিলয় আর রাহুলকে গাড়িতে উঠে আমরা বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। তখন বৃষ্টিটা খুব ভালোভাবেই আসছিল। বৃষ্টির কারণে পুরো রাস্তাটা ভালোভাবে দেখা যাচ্ছিল না, আর মাঝে মধ্যেই আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। আকাশটা যেন আজকে ভীষণ খুব রকম কান্না করছে। আকাশ এমন কান্না করে যদি কোনো প্রিয় মানুষ হারিয়ে যায়, সেজন্য আকাশ এতটা কান্না করে। কিন্তু এমন কোনো প্রিয় জিনিসটা আজকে কার হারিয়ে যাবে, যার জন্য আকাশ এত কান্না করে বৃষ্টি দিচ্ছে? হঠাৎ করে আমাদের গাড়ির সামনে একটা কালো গাড়ি চলে আসে। গাড়িটা থেকে কয়েকগুলো লোক নেমে আসে, হাতে তাদের পিস্তল। একটা লোক তাদের মাঝে, সে মনে হয় তাদের লিডার হবে। তখন সেই লোকটা গাড়ির সামনে এসে বলে, কি রে জাফর, ফ্যামিলি নিয়ে তো খুব শান্তিতে যাচ্ছিস। তোর জন্য তো আমার চাকরিটাও টানাটানি হতে যাচ্ছে। আমি খেয়াল করলাম লোকগুলোর গায়ে রেনকোট পরা, মাথায় টুপি দেওয়া। এমন করে মাফিয়ারা আসে, কিন্তু ওনারা কেন এখানে এসেছে? আর আঙ্কেলের সাথে কিসের কাজ? দেখ মেহরাব, আমি কখনো মিথ্যার আশ্রয় নেই না, আর বুঝতে তো পারতেছিস আমি ঘুষ খাইও না। তুই আমাকে ঘুষ দেওয়ার অনেক চেষ্টা করেছিস, কিন্তু আমি ঘুষ নিই নাই। জাফর, তুই বড্ড বোকা রে। এই পৃথিবীতে টাকা ছাড়া কিছুই নেই। টাকার ক্ষমতা থাকলে পৃথিবীতে সব কিছু নেওয়া যায়, সব কিছু। আমার এমন টাকা পয়সার ক্ষমতার প্রয়োজন নেই। আমি যখন সিআইডিতে জয়েন নেই তখন প্রতিজ্ঞা করেছিলাম সব সময় অন্যায়ের বিরুদ্ধে থাকবো, সত্যের পথে থাকবো। জাফর, তুই বড্ড বোকার মতো কথা বলিস। এই সত্যটা আজ তোর পরিবারকে আমার কাছ থেকে কেড়ে নিতে যাচ্ছে। আমি কমিশনারকে সবকিছু বলে দিব। তুই যে মাফিয়াদের সাথে হাত মিলিয়ে ড্রাগসের ব্যবসা করিস, আমি সবকিছু জানিয়ে দিব। জাফর, তোর কথা শুনে না আমার খুব হাসি পায়। তুই জানিস এই মাফিয়া শহরের মাইন্ড গেমারের বস আমি। এখানে আমার কথা চলে, এখানে সব কিছু আমার কন্ট্রোলে। তুই এখানে এসেছিস আমার কথা অনুযায়ী, আর এখানে থেমেছিস আমার কথা অনুযায়ী। আজকে তোর মরণ আমার হাতেই। তখনই লোকটা আঙ্কেলের বুকে একটা সাই করে গুলি করলো। আঙ্কেলকে গুলি করে লোকগুলো গাড়ির সামনে এগোতে লাগলো আমাদেরকে মারার জন্য। তখনই লোকটা আঙ্কেলের বুকে একটা সাই করে গুলি করলো। আঙ্কেলকে গুলি করে লোকগুলো গাড়ির সামনে এগোতে লাগলো আমাদেরকে মারার জন্য। তখনই আন্টি পেছনে
লকটা খুলে আমাকে আর রাহুলকে নিয়ে দুজনকে নিয়ে পালাতে লাগলো। আমরা পালাতে লাগলে লোকগুলো এসে আমাদেরকে ধরে ফেলে। তখন মেহেরাব নামে সেই লোকটি রাহুলকে তার কাছে নিয়ে বলতে লাগলো, কি রে, এটা তো তোর ছেলে, কিন্তু ওই ছেলেটা কে? যাই হোক, কোথা থেকে জুটেছে জানি না, আর ওই ছেলেটাকে তো আজকে মরতে হবে। লোকটা রাহুলকে গুলি করতে যাবে তখনই আন্টি কান্না চোখে লোকটার পায়ে পড়ে বলতে লাগলো, ভাই প্লিজ আপনারা আমার ছোট বাচ্চাকে ছেড়ে দিন। আমার বাচ্চা ছেলেটা কি অন্যায় করেছে? আমার ছেলেটাকে প্লিজ আপনারা ছেড়ে দিন। ছেড়ে দিব? আরে শত্রুর চাপোনাও যদি ছেড়ে দিই, সেও বড় হয়ে আমার শত্রু হবে। লোকটা আন্টির কাকুতি মিনতি দেখেও কথা শুনল না, ওই ছোট বাচ্চাটাকেও গুলি করে মেরে ফেললো। লোকটার এমন নির্দয় মন দেখে আমার কেমন জানি না রাগে বিস্তৃত আমার বুকটা কাঁপতে লাগলো। লোকটা তখন আন্টির চুল ধরে নিচে মাটিতে পা রেখে বলতে লাগলো, শালি, তোকে কি আমি বেঁচে রাখবো? না, ওই মুজিব, তারেক, তোরা এই শালিটাকে আর ওই বাচ্চাটাকে মেরে চলে আয়। লোকটা এটা বলে গাড়ি চালিয়ে যেতে লাগলো। তখন পাশের লোকগুলো আন্টিকে একটা থাপ্পড় মারে। আন্টি নাক দিয়ে রক্ত পড়তে লাগলো। আন্টি মাটিতে লুটিয়ে পড়ে। এরপরও আন্টি ইশারায় আমাকে এখান থেকে পালিয়ে যেতে বলে। আন্টিকে লোকগুলো মারার জন্য এগিয়ে আসতে লাগলো। যাকে আমার মায়ের স্থান দিয়েছি তার আছে এমন অবস্থা, আমার মাথা প্রচণ্ড পরিমাণ গরম হয়ে যায়। আমি কি করব বুঝে উঠতে পারছি না। আমি আন্টির কিছু হতে দেব না। যাকে আমি আমার মায়ের চোখে দেখি তার কিছু হবে, আমি তা কীভাবে দেখব? আমি বেঁচে থাকতে আমার সামনে আমার মা মারা যেতে পারে না। তখনই খেয়াল করলাম পাশে একটা পিস্তল পড়ে আছে। আমি আর কিছু না ভেবে পিস্তলটা হাতে নিয়ে ঠাস ঠাস করে দুটো শট করলাম। সাথে সাথে লোকগুলো মাটিতে লুটিয়ে পড়লো। তখনও ও পাশে আরেকটা লোক ছিল। তখন লোকটা আমার হাতে পিস্তল দেখে আমার একটা লাথি মেরে পিস্তলটা নিচে পড়ে যায়। নিচে পড়তেই বৃষ্টির মধ্যে একটা ছুরি হাতে চলে আসে। লোকটা এগিয়ে আসতে আমি ছুরিটা লোকটার গলা বরাবর একটা পোস্ট মেরে দিই। আন্টি আমার এমন ভয়ানক রূপ দেখে জ্ঞান হারিয়ে ফেলে। ততক্ষণে পুলিশে চলে আসে। আমি ভয়ে দৌড় দিয়ে পুলিশের হাত থেকে বাঁচার জন্য, কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশরা আমাকে ধরে নিয়ে চলে যায়। জানো নীলা, আমার প্রথম এতটা ভয় লেগেছিল। একটা ছোট্ট বাচ্চা তার প্রিয় মানুষের জন্য কত কী না করতে পারে। ম্যাম কথাগুলো বলে কান্না করতে লাগলো। সেই জন্য আবিরকে দেখলে আমার ওই ছেলেটার কথা মনে পড়ে। আর সব থেকে অবাক করার কথা কি জানো? যে ছেলেটা ছোটবেলায় আমি দেখেছিলাম, সেই ছেলেটাই হচ্ছে আজকে শহরের সবচেয়ে বড় নামকরা মাফিয়া নিলয়। আচ্ছা, যাই হোক, আবিরের মনে হয় জ্ঞান ফিরেছে। চলো ওর কাছে যাই, ওর কেবিনে গিয়ে দেখি। চোখ খুলে দেখি মিনা আমার পাশে দাঁড়িয়ে আছে আর কান্না করছে। আমি মিনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বললাম, কি রে, কান্না করছিস কেন? এই তো ভাইয়া ঠিক আছি। ভাইয়া, তুমি চোখ খুলেছ? তুমি আজ 2 দিন ধরে অজ্ঞান হয়ে গেছো। তোমার কিছু হয়নি তো? আমি তো সেই 2 দিন ধরে কান্না করে যাচ্ছি। তোমার কিছু হয়ে গেল না তো? না রে মিনা, মানুষের মরণ যত তাড়াতাড়ি হয় আমার মরণ অত তাড়াতাড়ি হবে না রে। সাগরের পানি যেমন মাপা যায় না, তেমনও আমার মরণ হতে ধরা যাবে না। আমার মৃত্যুর কারণ আমি ছাড়া আর কেউ হতে পারবে না। ভাইয়া, তুমি কি সব কথা বলো? এসব কথার আগামাথা আমি কিছুই বুঝি না ভাইয়া। তখন এই দরজা দিয়ে নীলা আর মমতা ম্যাম প্রবেশ করে। আমাকে উঠে বসে দেখে মমতা ম্যাম বলে ওঠে, আবির, তাহলে তোমার জ্ঞান ফিরেছে। আজ 2 দিন ধরে তুমি অজ্ঞান হয়েছিলে। আমি তো খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম তোমাকে নিয়ে। আচ্ছা, তোমার কি মনে আছে তোমাকে কার হাতে তুলে নিয়ে গিয়েছিল? না ম্যাম, আমি তাদের মুখ দেখিনি, কারণ ওরা আমার মুখটা ঢেকে নিয়ে গিয়েছিল। তুমি জানো আবির, তোমাদেরকে যারা কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল তারা কেউই বেঁচে নেই। তা কারা যেন তাদেরকে গুলি করে মেরে ফেলেছে। আর সব থেকে অবাক করার কথা কি জানো? ওইখানে আর কেউ ছিল না, ওখানে ছিল গ্যাংস্টার নিলয়ের লোকেরা। কারণ ওদের লোকেদের নিশানা
ওখানে রেখে গিয়েছিল। কারণ সাধারণত মাফিয়ারা যখন কাউকে মারে তখন তাদের একটা চিহ্ন ওখানে রেখে যায়। আর এই শহরের সব থেকে বড় মাফিয়া হচ্ছে নিলয়। নিলয়ের লোকেরা এসে এখানে ওদেরকে মেরে চলে যায়। কিন্তু অবাক করার কথা, তোমাদের দুইজনকে কাউকেই কিছু করলো না। তোমরা অজ্ঞান হয়েছিলে। আমরা যখন এসেছি তখন তোমাদের এমন অবস্থায় দেখি। ম্যাম, আমি এমনিতেই ভয়ে আছে, ওকে আর এসব বলে ভয় পাওয়ানোর প্রয়োজন নেই। আমার কেন জানি মনে হচ্ছে আবিরের চোখে মুখে কোনো ভয়ের চিন্তা নেই। কি হয়েছে ম্যাম? কি ভাবছেন আপনি? না, কিছু না, তুমি ঠিকই বলেছ। আচ্ছা, তুমি আবিরকে তার বাসায় পৌঁছে দিয়ে আসো। আবির, তুমি কি তোমার এই বাসায় যেতে চাও? হ্যাঁ, ওখানে তো আমার সব কিছু, তাই ওখানে যেতে হবে এখন। দেখো, তোমার যে কন্ডিশন, এই কন্ডিশনে তোমাকে দেখার জন্য একজনকে লাগবে, তাই আমি কয়েকজনকে কল করে তোমার সব কিছু আমার বাসায় নিয়ে যেতে বলেছি। আমি তো... না, কোনো কথা না, তুমি এখন থেকে আমার বাসায় থাকবে। নীলার কথা শুনে আমি আর কিছু বললাম না, চুপ করে রইলাম, বাধ্য ছেলের মতো। সেই পুরোনো দিনের মতো যখন প্রিয় মানুষটা বলেছিল আমি বলবো তুমি শুনবা, আমি হ্যাঁ বলে মাথা নাড়িয়ে ছিলাম। আচ্ছা ম্যাম, আপনি তো অসুস্থ, তাহলে আপনি আমার খেয়াল কিভাবে রাখবেন, আর লোকে কি বলবে? দেখো, তোমাকে আমাকে ম্যাম বলতে হবে না, আর আপনি করেও বলতে হবে না। দেখো আবির, তোমাকে প্রায়োরিটি দেওয়ার প্রথম কারণ হচ্ছে আমি তোমার মাঝে এমন একজন মানুষকে খুঁজে পাই, যে মানুষটার কথা আমি আজও ভাবলে আমার চোখ দিয়ে পানি বেরিয়ে যায়। নীলা কথাটা বলে চুপ হয়ে গেল। আমি আর কিছু বললাম না। ডাক্তার এসে আমাকে রিলিজ দিয়ে দেয়। আমি আর নীলার বাসায় যাওয়ার উদ্দেশ্যে রওনা দিই। মমতা ম্যাম ও তার বাসায় চলে যায়। আমি নীলার বাসায় যাই। নীলার বাসায় যাব তখনই দেখলাম... নীলা, মা, তুই আজ দুদিন ধরে কোথায় গিয়েছিলি? আমি পুরো শহর তোকে ঘুরে বেড়াচ্ছি, কোথাও পাচ্ছি না। আমি পত্রিকায় পর্যন্ত তোর হারিয়ে যাওয়ার খবর দিয়েছি, কিন্তু কোথাও তোকে পেলাম না। তুই কোথায় হারিয়ে গেলি মা? তোর জন্য আমার কত চিন্তা হলো তুই জানিস? বাবা, আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। একটু অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওইখানে একটু সমস্যা ছিল বলে আমি আসতে পারিনি। নীলার বাবা মেহরাব সাহেব এখনও আমাকে খেয়াল করেনি। নীলার পাশে যখনই আমার দিকে তাকায় তখনই নীলাকে উদ্দেশ্য করে বলে ওঠে, নীলা, আচ্ছা সেটা তো বুঝলাম, কিন্তু ছেলেটাকে? বাবা, ও গ্রাম থেকে এসেছে, আমারই কলেজে পড়াশোনা করে, তাই আমি ওকে এখানে নিয়ে এসেছি। ও এখন থেকে এখানেই পড়াশোনা করবে। মেহরাব সাহেব আমার দিকে তাকিয়ে ঘড়ি মুচকে ওখান থেকে চলে যায়। পেছনে আমার দিকে আবার তাকায়, মনে হয় ওনা যেন কোনো একটা জিনিসের আভাস পাচ্ছে। নীলা আমাকে একটা রুম দেখে ও নিজেও রুমে চলে যায়। আমি রুমে প্রবেশ করে দেখি সব কিছু এখানে আগে থেকেই নিয়ে এসেছে। তাই আমি ওখান থেকে ব্যাগটা বের করে আমার একটা পুরনো ছবিটা বের করে দেখি সেই ছোটবেলার দুজন মানুষকে। হ্যাঁ, একজন আমি আর একজন আমার সেই ছোটবেলার হারিয়ে যাওয়া প্রিয় মানুষটা। ছবিতে হাত বুলিয়ে দিয়ে সেই অতীতের কথা একবার ভাবতে লাগলাম। এই যে বাচ্চারা, এই হচ্ছে তোমাদের নতুন বন্ধু। ফাদার, ও কি আমাদের মতো অনাথ নাকি? হই বোকা ছেলে, তোমরা বুঝি অনাথ, আমি বুঝি তোমাদের কেউ না। সরি ফাদার। ওই মেয়েটার নাম হচ্ছে নীলা, আর হ্যাঁ, ও হারিয়ে গেছে। ওর মা বাবাকে খুঁজে পেলে বা তারা আসলে ওকে নিয়ে যাবে, আর ততদিন ও তোমাদের সাথে থাকবে। ঠিক আছে ফাদার, আমি ওর খেয়াল রাখবো। ও তোমার বড়, বুঝতে পেরেছো? কিন্তু ও এখনো বাচ্চার মতোই অবুঝ। তুমি তো বুড়ো হয়ে গেছো। ফাদার, আমি সবসময় আপনার কাছে বাচ্চা হয়ে থাকবো। গুড মাই সন। তো তোমরা কথা বলো, আমি গেলাম। বাই বাই বাচ্চারা। আচ্ছা, তোমার নাম কি? আমার নাম নীলা। তোমার নাম কি? আমার মা ছোটবেলায় আমাকে নীল বলে ডাকতো, আর এমনিতে আমার নাম নীলয়। তাহলে আমি তোমাকে নীল বলে রাখবো। ঠিক আছে। আচ্ছা নীলা, তুমি কিভাবে হারিয়ে গেলে? আরে বুদ্ধু, আমি মানুষ কিভাবে হারাই? আমি ভুল গাড়িতে উঠে গিয়েছিলাম। আরে, গাড়িতে উঠতে কি কেউ হারায় নাকি? তুমি তো দেখছি বোকা ছেলে আছো। আমি না বলেই পিছনে সিটে বসে চলে আসছি, পরে গাড়ি থেকে নামতেই আমাদের গাড়িতে চলে আসি। তোমার আম্মু চিন্তা করবে না? নীলা কিছু সময় চুপ ছিল, এরপর গম্ভীর কণ্ঠে বলে ওঠে, আসলে আমি যখন খুব ছোট তখন থেকে আম্মু নেই।
আরে তুমি কান্না করছো কেন? আমি আছি না? তুমি তো আমার থেকেই ছোট, তুমি আমার কি খেয়াল রাখবে? ও তাই তো, ঠিক আছে, আমি চলে গেলাম তাহলে। তোর গাধা, তুমি কিচ্ছু বুঝো না, আমি তো মজা করে বলেছি। ও আচ্ছা, তাই বলো। আচ্ছা, তুমি এখানে কেন? তোমার কেউ নেই? না, কিছু কথা না বলাই ভালো। তুমি দেখি বড়দের মতো কথা বলো। নীলা, তুমি কি আমার বন্ধু হবা? হতে পারি, সব সময়ের জন্য রাখতে পারবো। তুমি চাইলে রাখতে পারবো, থাকবে আমার কাছে সব সময়ের হয়ে, তাহলেই আমি রাখবো। হতে পারি, সব সময়ের জন্য রাখতে পারবা? ঠিক আছে, কথা দাও, কখনো ভুলে যাবে না। কথা দিলাম, আজ থেকে সব সময় তোমার বন্ধু হয়ে থাকবো, কখনো ছেড়ে যাব না। ঠিক আছে, চল দুজনে খেলতে যাই। ঠিক আছে চলো। নীলা খেলতে গিয়ে ব্যথা পায়, তখন আমি কাছে গিয়ে নীলার পায়ে আমার জামাটা ছিঁড়ে কাপড়টা লাগিয়ে দিই। তখন নীলা বলে, তোমার জামাটা কি ছিঁড়ে ফেললে? তোমার কষ্ট দেখলে আমার কেমন জানি না মন মানে না। ও তাই? আচ্ছা নীল, আমি তোমাকে একটা জিনিস দেবো, চোখ বন্ধ করো। আমি চোখ বন্ধ করতে আমার হাতে একটা ছোট্ট পুতুল দিয়ে বলল, তুমি সবসময় এটা তোমার কাছে রাখবে, আমার স্মৃতি মনে করে, বুঝলা? অতীতের কথাটা মনে পড়তে চোখ দিয়ে জল পড়তে লাগলো। ব্যাগ থেকে সেই ছোটবেলার পুতুলটা বের করি, পুতুলটা হাতে নিয়ে আবার ভাবতে থাকি নীলার চলে যাওয়ার দিনটা। নীল, তুমি কোথায় যাচ্ছো? আমার ফাদারের ওষুধের জন্য শহর যেতে হবে, ফাদার অসুস্থ। ও, আজকে বাবা আমাকে নিতে আসবে। যদি নীলকে বলি, ও মন খারাপ করবে। না থাক, আমি আব্বুকে বলে নীলকে আমাদের বাসায় নিয়ে যাব। কি এমন ভাবছো শুনি? না, কিছু না। কেন, কিছু হলো নাকি? নীলা, তুমি চোখ বন্ধ করো, তোমাকে একটা জিনিস দিই। আমি চোখ বন্ধ করলাম, তখন নীল আমার হাতে কি যেন একটা দিল। চোখ খুলে দেখি একটা মাথার কাঁকড়া। ওয়াও নীল, কত সুন্দর, আমার খুব পছন্দ হয়েছে। আমার লম্বা চুল অনেক পছন্দ, তাই তোমাকে দিলাম। এটা বলে ফাদারের জন্য ওষুধ আনতে চলে যাই। মন খারাপ করে বসে আছি, কারণ এখানে অনেক স্মৃতি জমে আছে। তখন পিছন থেকে কারোর ডাক শুনে তাকাতেই দেখি মা আমার নীলা, মা তোকে আমি কত জায়গায় না খুঁজেছি, পুরো শহর খুঁজেছি, কোথাও পাইনি। বাবা, আমার ওখানে বাসায় থাকতে ভালো লাগে না। নীলামা, তোর কোথায় যাওয়ার প্রয়োজন হলো আমাকে বলতেই আমি সব করতাম। আমার কত চিন্তা হয়েছিল তোর জন্য, জানিস তুই? সরি বাবা, আর কোনোদিনও হবে না। এখন কোনো কথা না, চুপ করে গাড়িতে করে আসো। কিন্তু বাবা, আব্বু কোনো কথা না বলে গিয়ে গাড়ি চালাতে বাসাতে যাওয়ার জন্য উদ্দেশ্যে রওনা হলো। সেদিন ফাদারের জন্য ওষুধ আনতে গিয়েছিলাম শহরে, কিন্তু কে জানতো সেই যাওয়াটা যে আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে। যার পথে একটা পরিবার সব তাদের গাড়ির সামনে এসে পড়ি। হয়তো কপাল ভালো দেখে কিছু হয়নি, কিন্তু আমার হয়েছে। যাদের আমি আপন মনে করি তাদেরকে আল্লাহ তুমি আমার কাছ থেকে ছিনিয়ে নাও। আপনাদের বোঝার ক্ষেত্রে বিষয়টা বলেছি। সেদিন আমি ফাদারের জন্য ওষুধ আনতে চাই, সেদিন মমতা ম্যামের গাইতে এসে পরে নিলয়। এরপর কাহিনীটা তো আপনারা জানেনই। নিজের রুমে বসে আছি, আজকে কেন জানি না পুরনো স্মৃতিগুলো নাড়া দিচ্ছে। বুঝতে পারছি না তার মুখটা বারবার কেন চোখের সামনে এসে ভাসছে। মনে হচ্ছে এই তো আমার নীল আমার কাছে ফিরে এসেছে। ভিতর থেকে কাঁকড়াটা হাতে সেই দিনের কথাটা মনে চলে আসছে, 18 বছর আগে। নীলামা, তুমি এখানে কেন? ফাদার, আমি এখানে এসেছিলাম একজনকে খুঁজতে। নীলা, কাকে খুঁজতে এসেছি? আর হ্যাঁ, সেই দিন তোমার বাবার সাথে আমি আর দেখা করতে পারলাম না, কারণ আমি অসুস্থ ছিলাম। তুমি খুশি তো মা, তোমার বাবাকে পেয়েছো এখানে? তো সবাই অনাথ ছেলে মেয়েদের, ওদের মধ্যে কাকে খুঁজতে আসছো? ফাদার, আমি আসলে বাসা থেকে বের হতে পারিনি, তাই এখানে আসাও হয়নি, আব্বুকে বলে এসেছি। আচ্ছা ফাদার, নীল কেমন আছে? আজ 3 বছর হয়ে গেল, কিন্তু আমি এতদিন পরে আসলাম, ও রাগ করবে না তো ফাদার? নীলামা, তুমি কোন নীলের কথা বলছো? আরে ফাদার, আমি তোকে নীল বলি, ওর নাম নিলয়। কথাটা শুনেই ফাদারের চোখে পানি। আমি ভিমড়ে খেয়ে বললাম, ফাদার কি হয়েছে, আপনার চোখে পানি কেন? ফাদার কথার কোনো উত্তর দিল না। তখন আবারও বললাম, ফাদার বলেন না, নীল কোথায়? ওকে যে আমি নিয়ে যেতে এসেছি। মা, কি বলবো, ও হয়তো আমার কেউ ছিল না, কিন্তু ওকে আমি আমার নিজের ছেলের মতোই ভালোবাসতাম। একদিন গাড়ি অ্যাক্সিডেন্টে নিলয়। ফাদারের কথা মনে শুনে হচ্ছে আমার কানকেও বিশ্বাস করতে পারছি না।
যাকে আমার খেলার সাথে বানিয়েছিলাম সে নেই। আমার পায়ের নিচ থেকে মাটি সরে যেতে লাগলো। এটা এটা কি করে হতে পারে? আমি কান্না করতে করতে সেদিন বাসায় গিয়েছিলাম। নীলের সাথে কাটানো দিনগুলো আমি কখনো ভুলতে পারিনি, তাই হাওমাও করে কাঁদতে লাগলাম। কারণ যার প্রিয় মানুষটা হারিয়ে যায় সেই বুঝে তার কষ্টটা কতটা ভয়ঙ্কর হয়। কান্না করতে করতেই ঘুমিয়ে যাই। এই 20টি বছর কীভাবে যে বেঁচে আছি আমি জানি না। আমাকে তিলে তিলে খাচ্ছে। আমি কোথায় যাব, কি করব কিছুই বুঝতে পারছি না। পাশে থাকা নোকিয়া ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, ভাই, খবর পেয়েছি নতুন একটা এজেন্ট আপনাকে ধরার জন্য আপনার ভার্সিটিতে নিয়োগ করা হয়েছে। ভাই, আপনি কিন্তু সাবধানে থাকবেন। যে কোনো কিছু যে কোনো মুহূর্তে হতে পারে, আর আমাদের যখন প্রয়োজন হবে তখন আমাদেরকে অবশ্যই কল করে জানাবেন। জঙ্গলের শেড থেকে কখনো তার শিকার করা জিনিস কেড়ে নেওয়া এতটা সহজ না রে। আমি যতদিন না আমার শিকারটাকে নিজে কবলে খাবো ততদিন পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি আমাকে ধরতে পারবে না। ভাই, শরীফ আহমেদ আপনার সাথে ডিলটা করতে চায়। আমরা বলেছি আমাদের সাথে করতে, উনি আপনি ছাড়া কারোর সাথেই করবে না। তোরা চিন্তা করিস না, ডিলটা ওকে করে দিব। তোরা নিজের কাজ কর। ঠিক আছে ভাই, সাবধানে থাকিয়েন। কথাটা বলে কলটা কেটে দিলাম। নিলয় ভাই কি বলেছে? কি আর বলবে, ডিলটা সে নিজেই করবে। রাহাত, আমার এসব আর ভালো লাগে না। যেখানে যাই সেখানে শুধু নিলয় ভাই, তাছাড়া আর কোনো কথাই নাই। আমাদের তো কোনো দামই হচ্ছে না রে। আমি যেখানে যাচ্ছি, যেখানে যে ডিল করতে যাচ্ছি, আগে প্রথম নিলয় ভাইয়ের কথা বলতে হবে। নিলয় যদি না হয় তাহলে ডিল হবে না। আমরা আজ এতটা বছর ধরে এই জগতে আছি। হ্যাঁ, নীল কিন্তু এতটুক জানে না আমরা ড্রাগ সাপ্লাই করছি। যদি এইটা জানে তাহলে কিন্তু আমাদেরকে গুলি করে মেরে ফেলবে। তুই কিন্তু ভালো করে জানিস। রাইহান, তুই বড্ড বোকার মতো কথা বলিস। তুই তো ভালো করেই জানিস আমরা ড্রাগ ব্যবসা করি। ওই ড্রাগস ব্যবসার কথা যদি একটিবার জানতে পারে আমাদেরকে তো গুলি করে মারবে, তার সাথে আমাদের সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে দিবে। তার আগে না হয় ওকে আমরা জ্বালিয়ে দিই। রাহাত, এই শহরটা শুধু মাইন্ডে গেমেল চললে নিলয়ের সামনে মারা এসেছে। নিলয়ের সামনে যারা এসেছে তারা কেউ বেছে নেই। কত বড় বড় রাখব বহাল নিলয়ের কাছে হার মেনেছে। আমরা কি করব? রাইহান, তুই বোকার মতো কথা বলিস না। আমরা হচ্ছি নিলয়ের ডান হাত বাম হাত। আমরা চাইলে সব কিছুই করতে পারবো। এতদিন এত বছর ধরে সাথে ছিলাম, আর আমরা জানি না নিলয়ের দুর্বল স্থান কোথায়। তাহলে শুধু এখন সময়ের অপেক্ষায়। এরপরের রাজা নেই এবং কি রানীও নেই, আর শুধু পড়ে থাকবে রাজত্বটা। ওখানে মন্ত্রী হবে রাজা। রাইহান, তুই কি ভাবছিস আমি বেঁচে থাকতে তুই ওই জায়গাটা নিবি? না, কখনোই না। আমি এত বছর ধরে এত কষ্ট করছি শুধু এটা আসার জন্য, তোকে দেওয়ার জন্য না। তোকে তো আমি ওই দিন নিলয়ের সাথে সাথে তোকেও খতম করে দিব। রাহাত, তুই কি ভাবছিস তুই আমাকে এত সহজে এখানে আমি ক্লিয়ার করবি? চিন্তা করিস না। কি রে, মনে মনে কি আবার ভাবছিস? চল আমরা নিজেদের কাজে যাই। হ্যাঁ, ঠিক আছে, চল। এই শহরের মানুষগুলো সবাই রক্ত পিচাস। কেউ কখনো কারো উপকারের কথা মনে রাখে না। এই শহরে চলে শুধু লোভ, হিংসা আর আধিপত্য। বেঁচে থাকতে হলে আপনাকে সব থেকে ভালো একজন মাইন্ড গেমার হতে হবে। আপনি যদি বোকার মতো চাল চালেন, আপনাকে সবার আগে এই শহর থেকে মায়া ত্যাগ করে যেতে হবে। কারণ এই শহরে দুর্বলদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। আমি জানি আমার পিছনে অনেক শত্রু, আবার নিজের লোকেরাও আমাকে যে কোনো মুহূর্তে ধোঁকা দিতে পারে। কিন্তু আমি এই মাফিয়া শহরে আজ এতটা বছর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই মাফিয়া শহরে সব থেকে ভয়ানক নেই মাইন্ড গেমার লোকটাকে খুঁজে পেলাম না। আমি এতটুকু শুনেছি সে নাকি এই পুরো ওয়ার্ল্ডের মাফিয়াদের কন্ট্রোল করে, কিন্তু আজও কেউ তার সাথে দেখা করতে পারেনি। সে সব কিছু তার ফোনের মাধ্যমে করে। এ শহরে যে একটিবার ঢুকে যায় সে কখনো বের হতে পারে না। সবারই এই রাজত্ব পাওয়ার লোভে কেউ কারো আপনজনকে ছাড় দেয়নি। ব্যাস, আমরা যতটুকু জানি এই মাফিয়া শহরের সব থেকে বড় ডন হচ্ছে হিটলার।
হ্যাঁ, সেটা আমি জানি। হিটলারই হচ্ছে পুরো আন্ডারওয়ার্ল্ডের সব থেকে বড় ডন, যার কথায় সব বড় বড় মাফিয়াও চলে। বস, আপনি কি কখনো হিটলারকে দেখেছেন? আর হিটলার কেমন দেখতে? আর এটার সাথে কারা কারা কাজ করে আর কারা করে না? ডলার, তোর কথা শুনে আমার খুব হাসি পাচ্ছে। ডলার, হিটলার হচ্ছে এই পুরো আন্ডারওয়ার্ল্ডের সব থেকে বড় মাফিয়া, যে কিনা সব থেকে বড় বড় গ্যাংগুলো চালায়। আমাকে তোকে পুরো ওয়ার্ল্ডের যত মাফিয়া আছে সবার মালিক একমাত্র সেই। আমি যে ড্রাগসের ব্যবসা করি, ওই ড্রাগসের অর্ধেক টাকা ওনাকে দেওয়া লাগে। আমি যদি ওনাকে ট্যাক্স না দিয়ে ব্যবসা করি, তাহলে আমার জীবনে কোনো প্রায়োরিটি নেই, যে কোনো মুহূর্তে আমাকে মেরে ফেলতে পারে। আর এই শহরে সব থেকে বড় ডন হচ্ছে নিলয়, যার পজিশনটা পাওয়ার জন্য আমি এত বছর ধরে এত কষ্ট করে যাচ্ছি। নিলয় খারাপ কাজের সাথে নিযুক্ত থাকে না, ও শুধু খারাপ মানুষদের মেরে ওদের আত্মসাৎ কেড়ে নেয়। কিন্তু কথায় আছে না, সব জায়গায় সবাই ভালো হয় না। নিলয়ের কাছের মানুষগুলো ওকে ধোঁকা দিতে 1 মিনিটও সময় বের করবে না। তাই তো আমি সেই সুযোগের অপেক্ষায় আছি, কখন মাছ আমার জালে ধরা দিবে। আর তুই যে বলছিস হিটলারের কথা শুনতে অবাক হলেও, হিটলার ছেলে না, একজন মেয়ে। মেয়ে হয়ে সে পুরো আন্ডারওয়ার্ল্ডটা সে একাই কন্ট্রোল করে। তুই শুনলে খুব অবাক হবে, কারণ আমি যখন ড্রাগসের ব্যবসায় প্রথমবার মতো ঢুকি, তখন একটা পুলিশ অফিসার আমার কাজে বাধা দেয়। তখন আমি ওই অফিসার সহ তার ছেলেকেও মেরে ফেলি। কিন্তু তোর আর একটা অবাক করার কথা হলো, সেটা হলো যাকে আমি মারি সে আর কেউই না, সে মানুষটা হিটলারের হাজব্যান্ড হয়। কিন্তু হিটলারের ছেলেটা ওর নিজের ছেলে ছিল না। আর আমি এতটুকু জানতে পারি, হিটলার যে লোকটাকে বিয়ে করেছে, ওই লোকটাকে শুধু সে ইউজ করার জন্যই বিয়ে করেছিল। কেন বস, আমি আবার হাসার কি কথা বললাম? কি বলেন বস, হিটলার এত বড় মাইন্ড গেমার? ডলার, তুই বোকার মতো কথা বলিস। হিটলার এই পুরো আন্ডারওয়ার্ল্ডটা চালায়। তার মতো টক্কর দেওয়ার মতো দুটো মানুষ নেই। হ্যাঁ, একজন আছে যাকে... বস, সে মানুষটা কে? সে মানুষটা অবশ্যই আপনি। আপনি পাবেন ওকে। আমার থেকে মাইন্ড গেমার হচ্ছে নিলয়। নিলয় কিনা আমি যতদিন মারতে পারি ততদিন পর্যন্ত আমি হিটলারের জায়গাটা পাবো না। বস, নিলয় তো আন্ডারওয়ার্ল্ডের কিং। আরও তো এখন বর্তমানে ঢাকায় আছে কোন একটা মিশনে। জানি আমি। বস, তাহলে আমি বুঝতে পারছি না, নিলয় যদি ঢাকায় থাকে তাহলে আপনি এখনো নিজেকে কেন মারছেন না? ডলার, আমি নিলয়কে ছোটবেলায় দেখেছি, এছাড়া আর কখনো দেখিনি। বস, আমি আপনার সাথে আজ 30টি বছর ধরে আছি। আমি আপনাকে চিনি, জানি। কারণ এ কথাটা বলছি সেটা হচ্ছে, আপনি তো বিয়ে করেননি, তাহলে নীলা আপনার মেয়ে হয় কি করে? আসলে নীলা আমার মেয়ে না, নীলা আমার একটা বন্ধুর মেয়ে। ওর মা বাবা যখন একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তখন নীলাকে আমি নিয়ে আসি। তখন নীলাকে আমি বড় করতে থাকি। নীলার যখন 7 বছর বয়স, তখন নীলা হারিয়ে যায়। তখন আমি ওকে খোঁজার জন্য অনেক মতহারা হয়ে যাই। আর তুই জানিস নীলা হারিয়ে যাওয়ার পর কার সাথে ওর দেখা হয়? নিলয়ের সাথে। হ্যাঁ, যে ছেলেটা আজকে আন্ডারওয়ার্ল্ডের কিং, ওর সাথে দেখা হয়। ছোটবেলার বন্ধু হচ্ছে সে নিলয়। বস, তাহলে আপনি এখন বর্তমানে কি চাল চালতে যাচ্ছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি এখন প্ল্যান করেছি, নীলাকে দিয়ে আমি নীলকে করে ধরবো। নীলা হচ্ছে আমার একটা গুটি, যাকে দিয়ে আমি পুরো খেলাটাকে শেষ করতে চাই। 11 রাজা মন্ত্রী সবটাকে আমি নীলার মাধ্যমে খাবো। বস, আপনার চালের দানটা অনেক বড়। এ দানটা ওঠাতে কেউ পারবে না। আমি একটা না 3টা অপশন রেখেছি। নীলে মরবে ও নিজের লোকের হাতে, আর ওরা মারবে হিটলারের হাতে, আর হিটলার মরবে আমার হাতে। সব কিছু খতম, রাজ্যটা আমার। আরেকটা কথা তো তোকে বলাই হয় নাই, যে নীলা কি তুই দেখতে পারিস, ওর বাবা মা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, আর ওই অ্যাক্সিডেন্টটা করিয়েছে আমি। বস, আমি তো দেখতে পাচ্ছি সব জায়গার মধ্যে ডন আপনি রয়ে গেলেন। কিন্তু বস, আমি এই জিনিসটা বুঝতেই পারলাম না, আপনি যখন হিটলারের স্বামীকে এবং কি ও ছেলেকে মেরে ফেলেছেন, তখন হিটলার কি আপনাকে দেখতে পায়নি? আমার মুখে মাস্ক ছিল, তাই হিটলার আমাকে চিনতে পারেনি। হয়তো হিটলার তার স্বামীকে ভালোবাসতো না, মাত্র ইউজ করার জন্যই বিয়ে করেছিল। যে ছেলেটাকে উঠিয়ে বড় করেছিল, ওই ছেলেটাকে অনেক ভালোবাসতো হিটলার। হিটলার আজও সেই ছেলেটার খুঁজে বেড়াচ্ছে। তাই হিটলার বেঁচে থাকলে আমার শত্রু একটা রয়ে যাবে,
তাই নিলয়ের সাথে সাথে ওই জঞ্জার টাকা আমি শেষ করে দিতে চাই। বস, ওরা পুরো আন্ডারওয়ার্ল্ডের কিং, আর আপনি তো পুরো মাইন্ড গেমারের কিং। এখন কাজ হচ্ছে তোর। আমি ঠিকানা পেয়েছি, তুই গিয়ে যা। নিলয় এর ডান হাত আর বাঁ হাত, ওদের নাম রাহাত আর রায়হান, দুজনকে আমার দলে যোগ কর। এই চল তোরা। তুই নিলয় ভাইকে নিয়ে যা, আমি একটু কাজে যাব। কোথায় যাবি তুই? মেহরাবের কাছে। ও মনে হয় অনেক বড় প্ল্যান করতেছে। দেখিস, ও আবার দুই মুখ সাপ, আবার না হয় আমাদের। নিলয়ের সাথে থেকে এতটুকু তো বুঝতে শিখেছি, শত্রু কখনো বন্ধ হয় না, শুধু কাজটা শেষ করি, ওর সফটওয়্যারটাও ক্লোজ করে দিব। ঠিক আছে, তুই যা, আমি ম্যানেজ করে নিব। গভীর রাত, আশেপাশে সব কিছু একদম নিস্তব্ধ হয়ে আছে। মাঝে মধ্যে শুধু কিছু ঝিঁঝি পোকার ডাক ছাড়া অন্য কিছু কানে শোনা যাচ্ছে না। নীলাও তার নিজের রুমে ঘুমিয়ে গেছে, তাই বাসা থেকে বের হয় মেহরাব সাহেব। রাতে এতটা বাসায় আসে না সে, অন্য একটা বাসায় থাকে। বাসা থেকে বের হতে দেখি একটা কালো গাড়ি এসে সামনে দাঁড়ায়। বুঝতে বাকি নেই গাড়িটা ওরাই পাঠিয়েছে, তাই গাড়িতে উঠে একটু সামনে যেতেই, ভাই, আমি বলছিলাম কি, কিছু লোককে নিয়ে গেলে ভালো হতো না? জানিস তো রাহাত, আমি সবসময় কোথাও একা যেতে পছন্দ করি। তুই তো ভালো করে জানিস, জঙ্গলের রাজা সবসময় একাই চলে, তার সাথে কোনো সঙ্গী লাগে না। ভাই, গাড়ির উপরে সব কাগজপত্রগুলো আছে, তারপরেও ভাই আমার কেন জানি না একটা সন্দেহ লাগছে। রাহাত, সবসময় মনে রাখবি, কুকুরেরা তল পেতে আসে। সে সবসময় একাই চলতে পছন্দ করে। আর হ্যাঁ, রায়হানকে তো দেখতে পাচ্ছি না, তোর ভাই রায়হান কোথায়? ভাই, ও একটু কাজে গিয়েছে, তাই আসতে পারেনি। ভাই, আপনি কথাটা শুনে হাসলেন কেন? বুঝলাম না। ভয়ে ভয়ে কথাটা বললাম। না রে, এমনি হাসি। আসলে একটা কথা জানিস কি, যখন মালিক তার কুকুরকে একদিন খাবার না দেয়, তখন সে কুকুরটা ছটফট করে, তারপরও তাকে ছেড়ে যায় না। আর যখন কুকুরটা অন্যর হয়, তাহলে তুই সারাদিন খাওয়ালেও সে তোর কখনোই পোষ মানবে না। আচ্ছা যাই হোক, তাহলে তুই নেমে যা, আমি একাই যাব। ঠিক আছে ভাই, তাহলে আপনি যান। কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই SMS দিবেন। আমি এখানে সব কিছু তৈরি করে রেখেছি। এই নিলয়কে মারবে এত বুকের পাটা আজ পর্যন্ত কারো জন্মায়নি। আমাকে মারতে হলে আমার মতো আর একজনকে জন্ম নিতে হবে, আর আমার মতো একজন জন্ম নেওয়া ক্ষমতা আজ আর কারোই নেই। ওকে, এটা বলে গাড়িটা চালিয়ে সামনের দিকে এগোতে লাগলাম। আর ভাবতে লাগলাম, সময়ের সাথে সাথে মানুষ তার অতীতের কথা ভুলতে বসে। সে ভুলে যায় সে অতীতে কী ছিল, আর এখন বর্তমানে কি হয়েছে। মাঝখানে কে তার অভিশাপ হয়েছিল আর কে তার বন্ধু হয়েছিল। আসলে এটা যে দুনিয়ার নিয়ম, এটাই নীতি। বলতে গেলে রায়হান ছেলেটার কথাই বলি না, ওই দিনের কথা। ছেলেটাকে যখন রাস্তায় কান্না করা অবস্থায় দেখতে পাই, তখন আগে আমি জিজ্ঞেস করেছিলাম, কী রে, তুই এখানে কান্না করছিস কেন? ওই দিন ওর বয়স কত আর হবে, 15 বা 16 বছর। ভাইয়া, আমার মা অসুস্থ, কিন্তু আমার মাকে চিকিৎসা করার জন্য আমার কাছে একটা টাকাও নেই। আমার বাবার সারাদিন জুয়া খেলে আমার মাকে অনেক মারধর করতো, তাই আমার মা আমাকে নিয়ে অন্য একটা জায়গায় চলে আসে। ওই যে সামনের বস্তিটাতে দেখতে পাচ্ছেন, ওটাতে আমরা থাকি। কিন্তু আজ কয়েকদিন ধরে আমার মা অনেক অসুস্থ, তাই আমি হসপিটালে নিয়ে যাই। ডক্টর বলে আমার মায়ের ব্রেন টিউমার হয়েছে অনেকদিন আগে থেকে। এখন যদি 24 ঘন্টার ভিতরে তাকে অপারেশন না করা হয়, তাহলে সে নাকি বাঁচবে না। কিন্তু অপারেশনের এতগুলো টাকা আমি কোথায় পাবো? আর আমি আমার মাকে ছাড়া বাঁচব না। আমার এই পৃথিবীতে আমার মা ছাড়া আর কেউ নেই, তাই আমি এখানে বসে আছি। আমার মাকে বাঁচাতে হবে, আমাকে যেভাবেই হোক টাকা ম্যানেজ করতে হবে। ছেলেটার কথা শুনে আমার বুকটা কেঁপে ওঠে, কারণ আমি ছোটবেলায় আমার মাকে হারিয়েছি। এমন কখনো আমি হতে দেব না। কেউ এমন হোক তা আমি চাই না। আমার সামনে কারো একজন মা মারা যাবে তা আমি দেখব, এটা হয় না। ঠিক আছে, তুমি চলো আমার সাথে হসপিটালে, আমি তোমার মায়ের চিকিৎসার টাকা দেব। তুমি চিন্তা করো না, তোমার মা সুস্থ হয়ে যাবে। সত্যি ভাই,
আমার মা যদি সুস্থ হয়ে যায়, আমি আপনাকে কথা দিলাম সারা জীবন আমি আপনার হয়ে কাজ করব। না রে বোকা ছেলে, এসব কি বলস? তোর আমার জন্য কাজ করতে হবে না, আমি তোকে টাকাগুলো দিচ্ছি। আর তুই কাজ করবি কেন? পড়াশোনা করে অনেক বড় হবি। রায়হানকে নিয়ে হসপিটালে যাই। হসপিটালের সামনে আসে দেখলাম মোড় থেকে একটা লাশ সামনে নিয়ে আসে। তখন রায়হান গিয়ে ডাক্তারের কাছে কান্নাকাটি করতে করতে বলে, ডাক্তারবাবু, টাকার ব্যবস্থা হয়ে গেছে, আপনি প্লিজ চিকিৎসা শুরু করুন। কথাটা শুনে ডাক্তার নিশ্চুপ হয়ে যায়। কোনো কথা না বলে মাথা নিচু করে ডাক্তার ওই লাশটাকে দেখিয়ে দেয়। রায়হান কিছু বুঝলো না, কিছু না বুঝে দৌড়ে লাশের কাছে যায়। লাশের কাছে গিয়ে লাশের মুখের উপর থেকে কাপড়টা সরিয়ে দেখতে ওর আত্মা যেন কেঁপে ওঠে, কারণ লাশটা আর কালো না, তার নিজের মায়ের। রায়হান এটা দেখে হাওমাও করে কান্না করতে থাকে। তখনই কোথা থেকে তার বাবা মদ খেয়ে হসপিটালে এসে মাতলামো করতে শুরু করে। এটা দেখে রায়হান ও পাশে একটা নার্সের কেচি ছিল, কেচিটা নিয়ে ওর বাবার পেটে ঢুকিয়ে দেয়। তার বাবার সাথে সাথে ওখানে মারা যায়। রায়হান তার মায়ের লাশটার দিকে এসে কান্না করতে থাকে। ততক্ষণে পুলিশ চলে আসে। পুলিশ এসে রায়হানকে গাড়িতে উঠিয়ে নিয়ে যায়। রায়হানের এমন অবস্থা দেখে আমার খুব মায়া হয়, তাই সিনিয়র অফিসারকে কল করে বলেছি যেন রায়হানকে ছেড়ে দেয়। এরপর আমার কাছে নিয়ে আসি। তখন ওকে জিজ্ঞেস করি, কী রে, তুই কী করতে চাস বল? আমি কথা দিচ্ছি তোর সব কিছুর দায়িত্ব আমি নেব। আজ থেকে আমি তোকে মানুষ করব। তুই কি হতে চাস বল? ভাই, এই শহরে টাকা ছাড়া পাওয়ার ছাড়া কিছুই হয় না, তাই আমি আপনার সাথে থাকতে চাই, আপনার হয়ে কাজ করতে চাই। আমারও আপনার মতন একটা পাওয়ার হবে, টাকা হবে, সবাই আমাকে চিনবে, জানবে। জানিসই তো এই শহরটা খুবই অন্ধকার। এখানে যে একবার ঢুকে সে আর বের হতে পারে না। এখানে শুধু আছে দুঃখ, কষ্ট আর যন্ত্রণা। এখানে কোথাও সুখ খুঁজে পাবি না তুই। ভাই, সারা জীবন তো কষ্টই দেখে আসলাম, আজকে না হয় কষ্টগুলোকে ভাগ করে নিয়ে এই কষ্টের মাধ্যমে হাসি খুশি দিনগুলোকে খুঁজে নিব আমি। সেই দিনের পর থেকে রায়হান আমার ডান হাত হয়ে থাকে। সবসময় আমার সব কাজের খোঁজ রাখে। অন্ধকার রাতে কালো গাড়িটার সামনে হেডলাইটটা নিম্ন করে চলছে। ওই জ্বলন্ত লাইটের পথ দেখে ফেটে যাচ্ছে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে। হঠাৎ করে গাড়িটা একটা ল্যাম্পপোস্টের সামনে দাঁড় করায়, কারণ ল্যাম্পপোস্টের সামনে একটা লোক মাথায় ক্যাপ পরার তার রেনকোট পরা, তার মুখে জ্বলন্ত সিগারেট। বুঝতে আর বাকি নেই সে যে একজন মাফিয়া। হ্যাঁ, আফজাল সাহেব একজন মাফিয়া। কেমন আছো নিলয়? আমার শের, আমার সব কিছু। আমি মনে করি তুমি ছাড়া এই মাফিয়া জগৎটা একদম অচল বললেই হয়। মিস্টার আফজাল সাহেব, এখানের ফাইলগুলো সব কিছু ডকুমেন্ট দেওয়া আছে, আপনি শুধু ডকুমেন্টগুলো দেখে নিন। আমি জানি নিলয় কখনো আমার সাথে বাটপারি করবে না, তাই আমি এইগুলো সিঙ্গাপুর নিয়ে যাব। আর হ্যাঁ, তোমার মিশনটাও তুমি শেষ করো, বাকি সব কিছু আমি দেখে নিচ্ছি। আর হ্যাঁ, নতুন করে একটা এজেন্ট এসেছে, ওই এজেন্টটা তোমার পেছনে পড়ে আছে। আন্ডার কভার থেকে অনেকবার তোমার নামে অনেক কিছু এসেছে, তোমাকে বেপরোয়া হয়ে খুঁজে বেড়াচ্ছে, কারণ তোমাকে ধরতে পারলে নাকি গড হিটলারকে ধরতে পারবে। আর গড হিটলারকে যদি ধরতে পারে তাহলে সন্ত্রাসী, চাঁদাবাজি আর ড্রাগ সাপ্লায়ার সব বন্ধ হয়ে যাবে। আমি আজ পর্যন্ত এই মাফিয়া শহরের কখনো আওয়ামী লীগের কোনো কাজ করিনি। ড্রাগ সাপ্লাই তো আমি করিও না। আর আমার সামনে যে পড়ে ওই ড্রাগ সাপ্লাইকেও আমি মেরে ফেলি। হ্যাঁ, তাই তো নিলয়, তোমার শত্রু অনেক, সেই জন্য সবাই তোমাকে সরিয়ে দিতে চায়। মাফিয়া, পুলিশ, আন্ডারওয়ার্ল্ডের এজেন্ট, সিআইডি সবাই তোমার পেছনে লেগে আছে। সবাই জানে সবকিছুর মূল তুমি। তোমার মতো এই মাফিয়া শহরে মাইন্ড গেমার আর দুটো নেই। নীলে কখনো কারো হাতে ধরা দেবে না। সে একাই 100। সে কারোর সাথে মেনটেন করে না। কে কেমন আছে, কে কোথায় আছে, কে কীরকম, এগুলো দেখে নীলে কখনো তার রুলস চেঞ্জ করে না। তোমাকে একটা খবর দেই, মেহরাব তোমার জন্য একটা বড় ষড়যন্ত্র করতে যাচ্ছে। সে অনেক বড় একটা ধামাকা দিবে, তুমি সাবধানে থেকো। এই অন্ধকার পথ থেকে বের হওয়া এতটা সহজ না। কেউ অন্ধকার পথ থেকে বের হতে পারেনি। আমি পারবো কিনা নিজেও জানি না। নিলয়, তুমি আর কতদিন নিজেকে এভাবে তিলে তিলে কষ্ট দিয়ে মারবে? তুমি কেন নীলাকে গিয়ে বলছো না তোমার সেই আবেগ কষ্ট ভরা কথাগুলো? আমি তোমাকে সেই ছোটবেলা থেকেই দেখে আসছি, তুমি সবসময় একা থাকো আর নিজের কষ্টগুলো নিজেই একা বসে বসে কান্না করে উপভোগ করো, কাউকে কিচ্ছু বলতে চাও না।
আমি যদি কখনো কাউকে আমার কষ্টগুলো বলতাম, তাহলে তারা আমার সেই দুর্বলতার সুযোগ নিয়ে আমাকে অনেক আগেই দুর্বল করে দিয়ে ফেলতো। আমি কখনো কারো সামনে দুর্বল হয়নি, তাই আমি কখনো আমার দুর্বলতা কাউকে বলার চেষ্টাও করিনি। এই শহরে একটা জিনিসের অভাব, যার ভিতরে এই জিনিসটা থাকে না সে হয় এই জগতের রাজা। আফজাল সাহেবের সাথে সব ডিল শেষ করে আবার নীলাদের বাসায় চলে আসি। তখন হঠাৎ করে নীলার বাবা কোথা থেকে চলে এসে আমাকে দেখে বলে ওঠে, কি ব্যাপার, তুমি এত রাতে কোথায় গিয়েছো আবির? আমি বস্তিতে গিয়েছিলাম। আগে বস্তিতে থাকতাম তো, ওখানে কিছু জিনিস ছিল, ওই পুরনো জিনিসগুলোই আনতে গিয়েছিলাম। ও আচ্ছা, তোমার নামটা তো আবির, তাই না? মেহরাব সাহেবের কথায় মাথা নাড়ালাম। তখন মেহরাব সাহেব আমার কাঁধে হাত দিয়ে বলল, জানো বাবা, আমার মেয়েটা বড্ড রাগী। ওর রাগ কন্ট্রোল কখনো সম্ভব হয় না। আমি আমার মেয়েটাকে এত বছর ধরে দেখছি, কখনো দেখিনি কোনো ছেলের সাথে মিশতে, দেখিনি। আর তুমি তার স্টুডেন্ট হয়ে তার কাছে পর্যন্ত বলতে গেলে ওর বাসায় চলে এসেছো। আমি জানি তুমি কে আর তুমি কোন গ্রামে থাকো। মেহরাব সাহেব আমার দিকে তাকিয়ে মুচকি একটা হাসি দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। আমি কোনো কথা বললাম না, আকাশের দিকে তাকিয়ে একটা তীব্র হাসি দিয়ে নিজের রুমে চলে আসলাম। তো মেহরাব সাহেব যে কিনা এই শহরের বাদশা, সে কিনা আমার সাথে দেখা করার জন্য এতটা মদ হারা হয়ে গেছে। রায়হান, তুমি একটা মজার কথা বলেছ। রাঘব বোয়াল থাকলে কখনো কেউ রাজা হতে পারে না। মেহরাব সাহেব, আপনি ঠিক বলেছেন, যদি ওই রাঘব বোয়াল না থাকতেও। তুমি অল্পতে বুঝে গেছো। আমি জানি তোমার ছাড়া রাফিয়ান দ্য কিংকে মারা এত সহজ না। রাজা মাই ফুড। কুল ডাউন। আমরা যদি সবাই একসাথে থাকি তাহলে এই পুরো দেশের রাজত্ব একাই করব। আমার শুধু পাওয়ার দরকার, আমার শুধু ক্ষমতা চাই। আজ থেকে প্রতিটা ম্যাগাজিনে আসবে আমাদের মুখ, আর কিংয়ের গল্পটা আমরা পুরো শেষ করে দিব। রায়হান ইজ দ্য কিং। মেহরাব সাহেব, আপনি শুধু সাথে থাকুন, পরে দেখছি কে কি করে। আমি বড় ধরনের একটা ধামাকা করেছি, কিন্তু আমি এখনো পর্যন্ত নিলয়কে চিনি না। মেহরাব সাহেব, আপনি কি ভেবেছেন আমি বোকা? আসলে আপনি যে আমার মুখ থেকে সব কিছু জানতে চান, আমি ঠিকই জানি, কিন্তু আমি আপনাকে এতটুকু বলি, আপনি আমার থেকে আমার আগেই জানেন নিলয়কে, কারণ আপনার কাছে এতগুলো অজানা না, আপনি সব তথ্যই বের করে ফেলেছেন। শুধু সত্যর মিথ্যাটা আমার কাছ থেকে জানতে চান। এই জগতের মাইন্ডকে মাছ ছাড়া কেউ কখনো রাজত্ব করতে পারে না। আমি ঠিকই জানি আপনার কাছে অনেক বুদ্ধি, আর আপনি এমন চাল চালেন যে চালটা দেওয়ার প্রতিপক্ষর কারোর ক্ষমতা থাকে না। রায়হান নিলয়ের সাথে থেকে থেকে তোমারও কিন্তু অনেকটা বুদ্ধিমান হয়ে গেছো। আমি জানি যে আমার বাসায় বসে আছে সে নিলয়, আর ওই ছোট বাচ্চাটা যাকে নীলা ছোটবেলায় ভালোবেসেছে, হ্যাঁ ওই ছেলেটা, আর কেউ না, ওই নিলয় যে কিনা ওই দিন হিটলারের গাড়ির সামনে ধাক্কা খায়। হিটলারের স্বামীকে আমি মেরে ফেলি, তার ছেলেকে মেরে ফেলে, আর 3 নম্বর ছেলেটা যে ও আমার জানতে বাকি ছিল না। ওই দিনে আমি জেনেছি, এরপর আমি জানি নিলয় ওই ছেলেটা। আমি জানি নিলয় আমাকে মারার জন্য মতহারা হয়ে গেছে। ও আমাকে মারার জন্য অনেক কিছু করেছে, আমার বাসা পর্যন্ত চলে এসেছে। আমি জানি, তাই তো ওর জন্য অনেক বড় একটা ধামাকা নিয়ে এসেছে। নীলার বাসার বেলকনিতে বসে আছে, রিমঝিমিয়ে বৃষ্টি পড়ছে। রাত বাজে 12টা, এখনও চোখে ঘুম আছে না। আজকে জানি না কেন মনটা আমার খুব খারাপ হয়ে আছে। পুরনো স্মৃতিগুলো বারবার শুধু টানছে, বারবার শুধু নিজের অজান্তেই চোখে জল চলে আসছে। চোখে ঘুম নেই, চাঁদের দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে ওই চাঁদের মধ্যে লুকিয়ে আছে আমার নীল। এসবই ভাবছিলাম, তখনই হঠাৎ করে হাতে থাকা ফোনটা বেজে ওঠে। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে বলে ওঠে, নীলা, আজকে কিন্তু আমাদের অপারেশনটা সাকসেসফুল করতে হবে। হ্যাঁ স্যার, আমি এত বছর ধরে এখানে বসে আছি শুধু এই দিনটার জন্য। আমি কবে নিলয়কে ধরবো? আমি আজ এত বছর ধরে যার জন্য অপেক্ষা করেছ, তার পরিচয়টা তুমি ভালো করে জানো না। তারপরও সেটা তুমি যদি জানো,
তাহলে কি তুমি তাকে ধরতে পারবে? কেন স্যার, আমি তাকে ধরতে পারবো না কেন? এমন কে সে যাকে আমি ধরতে পারবো না? আজ পর্যন্ত আমার কোনো অপারেশন ফেল হয়ে যায়নি। আমি পুরো এজেন্টের মধ্যে নাম্বার 1। আমাকে সবাই দেখলেই এক নামে ডাকে, আর আমি আজ পর্যন্ত কোনো অপারেশনে ফেলে যাইনি। তাহলে এটা তো যাবো না। নীলা, আমি তোমাকে এত বছর ধরে জানি। আমি জানি তুমি কি করতে পারো। তুমি চাইলে সব কিছু করতে পারো, কিন্তু আমার কাছে যা মনে হচ্ছে তাই বলছি। নিলয়ের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে। সেই রহস্যগুলো আমি বের করেছি। সপ্তাহে অবাক করার রহস্য হলো নিলয়ের সাথে তোমার একটা সম্পর্ক আছে। কমিশনারের কথা শুনে আমি হতভম্ব হয়ে যাই। যার সাথে কখনো আমার দেখা পর্যন্ত হয়নি তার সাথে আমার কিসের সম্পর্ক? স্যার, আপনি এসব কি বলছেন? আমি কিছুই বুঝতে পারছি না। প্লিজ দয়া করে আপনি আমাকে সবকিছু বুঝিয়ে বলুন। রায়হান, যা করা লাগবে সব কিছুই কিন্তু করতে হবে। আমি খবর পেয়েছি হিটলার নাকি সবকিছু জেনে গিয়েছে, তাই যে কোনো সময় বড় দুর্ঘটনা ঘটার আগে ওই ঘটনাটা আমরাই ঘটিয়ে ফেলি। মেহরাব সাহেব, আপনাকে তো বিশেষ করে সব কিছু বুঝিয়ে বলার কোনো প্রয়োজন নেই। আপনি তো সব কিছু বুঝে গেছেন। এখন আমাদেরকে কি করতে হবে? হ্যাঁ, তোমার আমার আর কিছু বলা লাগবে না। আমার সব মাথায় ঢুকে গেছে। রাঘব বোয়ালকে যদি একটা বার জালে পড়তে পারে, তাহলে সে জাল থেকে বের হওয়ার সাধ্যতা থাকবে না। বস, আমি সবাইকে কল দিয়ে বলছি সবকিছু পারফেক্ট রেডি আছে। যদি আপনি শুধু একটা ইশারা দেন সব উড়িয়ে দিব। ডলার, তুই এত বছর ধরে মাফিয়া শহরে থেকেও এতটুকু বুঝলি না, আর তুই নিলয়কে চিনলি না। আফসোস, তুই নীল কি এখনো বুঝতে পারলি না। মেহরাব সাহেব, আসলে আপনার সাথে লোকগুলো একদম বোকা। যে লোকটাকে কখনো কেউ অস্ত্র দিয়ে মারতে পারে না, তাকে নাকি সে অস্ত্র দিয়ে মারবে। একবার আমরা একটা মিশনে গেছিলাম। আমি আর রায়হান দুজনে ভয়ে গাড়ি থেকে বের হইনি, কিন্তু নিলয় শুধু একটা AK-47 নিয়ে বের হয়। আমাদের সামনে ছিল 10টা কালো করে, সবার হাতে ছিল 9mm। তারা সবাই নিলয়কে মারার জন্য অস্ত্র জাপান থেকে বানিয়ে এনেছিল, কিন্তু নিলয় শুধু 2টা AK-47 দিয়ে সবার বুক ঝাঁঝরা করে ফেলায়। আমরা সবাই সেদিন নিলয়ের রূপ দেখে ভয় কাঁপতে লাগলাম। নিলয়কে যতই দেখতে শান্ত শান্ত, এমনকি ভদ্র মনে হয়, নিলয়ের ভেতরটা ভরে আছে হিংস্র একটা বাঘের মতো। নীলকে কখনো শক্তি দিয়ে পারা যাবে না, ওকে মারতে হবে বুদ্ধি দিয়ে। এর আফিন শহরে মাইন্ড গেম ছাড়াই কিছুই হয় না। এই শহরে প্রত্যেকটা মানুষের এক একটা রহস্য, তাকে যে রহস্যগুলো উদ্ঘাটন করা কারো পক্ষেই সম্ভব হয় না, কিন্তু আমি নিলয়ের সফল রহস্য উদ্ঘাটন করেছি এই 20 বছর ধরে। মেহরাব সাহেব, আপনি আপনার কাজটা করুন, আমরা আমাদের কাজটা করছি। রায়হান আর রাহাত কথাটা বলে গাড়ি করে চলে যায়, আর আমরা উপরে ল্যাম্পপোস্টের দিকে তাকিয়ে উচ্চস্বরে হাসতে লাগলাম। বস, আমি তো বুঝতে পারছি না আপনি ওদেরকে কেন দলে নিয়েছেন। নিলয়ের জায়গাটা, কিন্তু ওদেরকে তো আপনি এসব ধরনের কোনো কথাই বললেন না। ভাবতে শুধু বললেন নিলয়কে ওদের মারতে, তারপরে ওরা নিলয়ের জায়গাটা পেয়ে যাবে। জানিস তো ডলার, কিছু পেতে হলে কিছু তো হারাতে হয়, তাই আমি কাউকে না কাউকে বলি তো আমার দিতেই হবে। বস, আমি আপনার কথা কিছু বুঝতে পারছি না। আপনি কি থেকে কি করতে যাচ্ছেন? আমি নীলাকে দিয়ে রাহাত আর রায়হানকে মারব, কারণ নীলা যখন দেখবে নিলয় আর সেই ছোটবেলার প্রেমিক তাকে রাহাত আর রায়হান মেরে ফেলেছে, তখন রাগে নীলা রাহাত আর রায়হানকে মারবে, আর ওইখানে আমি নীলাকে শেষ করে দিব। বস, নীলা হয়তো আপনার নিজের মেয়ে না, কিন্তু আপনি ওকে এত বছর ধরে নিজের মেয়ের মতো মানুষ করেছেন। তার জন্য আপনি আর একটু মায়া হবে না? তার জন্য আপনার আর একটু মায়া হবে না? সত্যি বলতে নীলাকে আমি নিজের মেয়ের মতোই ভালোবেসে বড় করেছি। ওর মধ্যে তো আমার একটা মায়া আছে, কিন্তু আমি কি করব বল? আমার এতদিনের স্বপ্ন। আমি হয়তো ওকে মারতাম না, কিন্তু ওর অপরাধ তো আমার পিছনে থেকে আমার সকল কালো ধান্দা বন্ধ করাতে যাচ্ছে। সব সময় আমার জিনিসের উপর নজর। বস, আমি তো কিছু বুঝতে পারছি না। নীলার মধ্যে কি কোনো রহস্য লুকিয়ে আছে? তুই কি শুনেছিস 2015-তে ডেভিল কুইন নামের একজন মাফিয়াদেরকে হেনস্থা করত? হ্যাঁ বস, ওই নামের এই এজেন্টটাকে দেখলে তো সবাই ভয়ে থরথর করে কাঁপতো। আন্ডারওয়ার্ল্ডের সব থেকে বড় এজের সে, যাকে একবার টার্গেট করে তার জীবন শেষ না করে ছাড়ে না। সে তো
সিআইডির সব থেকে বড় একজন অফিসার। ডলার, তুই জানলে অবাক হবি। ওই ডেভিল কুইনটা আর কেউ না, আমার করে থাকা আমার পোষা সেই মেয়েটা নীলা, যাকে আমি ছোট থেকে বড় করেছি। সে হচ্ছে ওই এজেন্ট। বস, এই মাফিয়ার শহরে যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না মানুষের ভিতরে এতটা রহস্য আছে। তোকে তো আর কিছু বলা লাগবে না, তুই বুঝে গেলি, বাকিটা করে ফেল। ওকে বস। মাঝে মধ্যে বৃষ্টির ঝড়টা একটু তীব্র হয়ে আসে কেন জানি না আকাশটা ভীষণ কান্না করছে। বৃষ্টির দিকে তাকিয়ে একটু মুচকি হাসি দিলাম, কারণ ওই দিনটার কথা মনে পড়ে গেল যেদিন রাতকে খুঁজে পেয়েছিলাম। রাহাত এমন একটা বৃষ্টির সময় বসেছিল একটা ফুটপাতের মধ্যে, পরনে কিছু ছিল না, শীতে কাঁপতে লাগলো। কাছে গিয়ে দেখে কয়েকটা ছেলে ওকে নিয়ে মজা করছে। অন্ধকার রাত, ছেলেটা কাঁপছে, ছেলেটাকে নিয়ে কতগুলো পথ শিশু কত কথা বলছে। কাছে গিয়ে জিজ্ঞাসা করেছিলাম, কিরে তুই এখানে বসে আছিস কেন, আর কান্না করছিস কেন, তোর বাসা কোথায়? এই পৃথিবীতে আমার কেউ নেই, আমার থাকার মতো কোনো জায়গা নেই। আগে এতিমখানায় থাকতাম, আমাকে ঠিকমতো খাবার দিত না, তাই ওখান থেকে বের হয়ে চলে আসি। ছেলেটার দিকে তাকিয়ে আমার খুব মায়া হয়, কারণ আমিও তো এতিমখানায় ছিলাম। আমি এখনও সেই এতিমখানার টাকা দিয়ে থাকি, কিন্তু আফসোসের বিষয় যে যে ফাদারকে আমি ভালোবাসতাম, সেই ফাদারকে কোনো একজন মাফিয়া তাকে মেরে ফেলে, কারণ ওই এতিমখানার জায়গাটা একজন কোম্পানি লাগবে। আজ সেই মাফিয়াটাকে মারার জন্য এই বৃষ্টির মধ্যে বের হই, কারণ সে আমার খুবই প্রিয় মানুষ ছিল। যাকে মেরেছে ওই মানুষটা আমার কতই না খেয়াল রেখেছিল। তখন ছেলেটার দিকে তাকিয়ে আবার বললাম, এই নে, এখানে 500 টাকা আছে, এটা দিয়ে কিছু খেয়ে আয়। আমি কারো কাছ থেকে ভিক্ষা বা দান কিছুই চাই না। যদি বলেন আমি আপনার কাজ করে দিব, কিন্তু তার বিনিময়ে টাকা নিব। আমি কারো কাছ থেকে অনুদান নিয়ে বাঁচতে চাই না, প্রয়োজনে নিজে না খেয়ে মরে যাব। তোর কথাগুলো আমার কাছে ভালো লেগেছে। হাত থেকে পিস্তলটা ওর হাতে দিয়ে বললাম, ওইখান দিয়ে একটা লোক আসবে, তোর কিছু করা লাগবে না, শুধু টিকারটা টিপ দিবি লোকটা বরাবর, তাহলে তোর কাজ হয়ে যাবে। যদি করতে পারিস তাহলে আমি তোর সারা জীবনের জন্য আমার কাছে রেখে দেব, তোর সব কিছু আমি তোকে দেব। লোকটাকে আমি যদি এটা দিয়ে মারি তাহলে লোকটা কি মরে যাবে? দেখ, লোকটা ওই যে আসছে, লোকটাকে তুই মারতে পারলে লোকটা মরে যাবে। তাহলে আমি পারবো না, আমি কাউকে কোনো অন্যায় ছাড়া মারতে পারবো না। তোর চিন্তা ধারণা আমার খুব ভালো লেগেছে রে, কিন্তু তুই জানিস যে লোকটাকে আমি তোকে মারতে বলেছি, ওই লোকটা তোর মতো কত নির্ভয় শিশুকে হত্যা করেছে, তাদের ঘর ছাড়া করেছে, তাদের অন্ন নিজে খেয়ে ফেলেছে, কত ছেলেকে এতিম বানিয়েছে। এই লোকটা, ও মানুষটা ভালো না, ও একটা রাফিয়ান জগতের হিংস্র খেকো বললেও চলে। কথাটা পুরোটা শেষ করলাম না, তখনই ওঠে ছেলেটা সোজাকে লোকটার মাথা বরাবর গুলি করে। সব কিছু নিস্তব্ধ, শুধু পড়ে থাকে লাশটা আর ছেলেটার হাতে পিস্তলটা। ছেলেটা মাটিতে লুটিয়ে পড়ে। ছেলেটার সাহস দেখে আমি মুগ্ধ। এরপরে রাহাতকে আমার বাম হাত বানিয়ে ফেলি। এরপর থেকে ওর সকল দায়িত্ব আমি নিয়ে নেই। বৃষ্টির তীব্রতা যেন কমছেই না, আরও বাড়ছে, বেড়েই যাচ্ছে। মাঝে মধ্যে বিদ্যুৎ চমকাচ্ছে। হঠাৎ করে দরজায় কেউ নক করে। দরজাটা নক করতে সামনে গিয়ে দরজা খুললাম, দেখলাম বাইরে মেহরাব সাহেব হাতে ড্রিঙ্কস নিয়ে আমার ঘরের সামনে আসে। তখন মেহরাব সাহেব আমার কাছে এসে বলে, সব সময় একা থাকতে ভালো লাগে না আমার, কোনো কথা বলার মতো তেমন মানুষ নেই, তাই তোমার কাছে এসেছি। তুমি যে গ্রামে থাকো, ওই গ্রামে আমিও একসময় থাকতাম। দাঁড়িয়ে কথা বলছি কেন, আসো ভিতরে ঢুকি, ভিতরে ঢুকে দুজন কথা বলি। মেহরাব সাহেবের কথার উত্তরে ভিতরে দুজনে গেলাম। ভেতরে গিয়ে বসলেন আর হাতে দুটো ড্রিঙ্কসের গ্লাস। আচ্ছা আবির, তোমাকে একটা প্রশ্ন করব। হ্যাঁ করেন, সমস্যা নেই। কেউ যদি কোনো স্বপ্ন দেখে, সে স্বপ্নটা যদি সে পূরণ করতে চায়, তার জন্য তো তাকে অনেক বাধার সম্মুখীন হতে হয়। সে যদি বাধা ভেদ করে কাজটা করতে চায়, সেটা কি অন্যায়? সে যদি নিজের দিকে, স্বপ্নটার দিকে তাকায়, তাহলে ওই ক্ষেত্রে তার কাছে কোনো অন্যায় হবে না। আর যদি সে একটিবার ভাবে যে সে কাজটা করেছে, সে কাজে যদি লুকিয়ে থাকে কারো হাজারো মানুষের স্বপ্ন, কারো ভালোবাসা, কারো বাবা মা, কারো আত্মীয় স্বজন, কারো বা অনেক পুরনো দিনের স্মৃতি। আবির, তুমি অনেক বুদ্ধিমান, তুমি অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারো। বসে আছো কেন? এই নাও, আমি জানি তুমি গ্রামে থাকো, তাই ড্রিঙ্কস তুমি করো না,
কিন্তু তারপরও একটু খাও। মেহরাব সাহেবের জোড়াজুড়িতে ড্রিঙ্কসের বোতলটা হাতে নিলাম, এরপরে একটা চুমুক দিয়ে রেখে দিলাম। তখন মেহরাব সাহেব আবার বলতে শুরু করে, আবির, তোমাকে একটা গল্প বলি। একটা ছেলে খুবই সাধারণ গ্রামে বড় হওয়া ছেলে, তার একটি অসাধারণ গল্প। ছোটবেলায় ছেলেটা তার মাকে হারায়। ছেলেটা যখন খুব ছোট তখন তার বাবা আরেকটা বিয়ে করে, কিন্তু তার সেই সৎ মাটা ভালো হয় না, সব সময় ছেলেটাকে অত্যাচার আর জঘন্য পরিমাণ কাজ করাতো। এরপরও ছেলেটা হাসি মুখে সব কিছু মেনে নিত। ধীরে ধীরে তার বাবা তার দিকে মুখ ফিরিয়ে নিতে লাগলো, কারণ সে মনে করত তার মা মরে যাওয়ার কারণে ছেলেটাই, এক প্রকার বলতে গেলে ছেলেটা সবার কাছে একটা অভিশাপ হয়ে দাঁড়ালো। ছেলেটা তার দিক থেকে সব সময় সবার কাছে সাহায্য করে বেড়াতো। একদিন তার সৎ মা প্ল্যান করে তাকে বাড়ি থেকে ছাড়ানোর জন্য। এরপরে ছেলেটাকে মিথ্যা অপবাদ দিয়ে পুলিশের কাছে ধরিয়ে দেয়। যখন জেলার ছেলেটাকে 2 বছর জেলে রাখে, তখন তার আচার ব্যবহার দেখে ডিলারের খুব ভালো লাগে। সেই রাতে থাকে ছেলেটা কখনো অন্যায় কাজ করতে পারে না, তাই ছেলেটার কাছ থেকে সব কিছু শুনে লোকটা ওই ছেলেটাকে একটা অনাথ আশ্রমে দিয়ে আসে। জানো আবির, সে অনাথ আশ্রম থেকে ছেলেটা একটা মেয়েকে পছন্দ করে, সেই মেয়েটা সে আবার হারিয়ে ফেলে। ভাবতে তোমার অবাক হলো, আজকে তোমাকে বলছি ওই ছেলেটা হচ্ছে নিলয়, যে কিনা আমার সামনে দাঁড়িয়ে আছে। মেহরাব সাহেব যে কথাগুলো আমাকে বলছে, আমার আর বুঝতে বাকি নেই যে মেহরাব সাহেব আমাকে চিনতে পেরেছে। আমি যখনই কিছু বলবো তখনই আমার মাথা ঘুরতে লাগলো। ক্ষণিকের মধ্যেই আমি অজ্ঞান হয়ে পড়ে গেলাম। এরপরে আমার আর কিছু মনে নেই। নিলয়, কি ভেবেছো তুমি সব সময় সব কিছু করে যাবে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখব? আমি এখানে মধ্যে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছি, আর তোমার সফটওয়্যারটা আমি ক্লোজ করে দিব। ব্যাস, আমরা ওকে বেঁধে নিয়ে চলে যাচ্ছি, আপনি আসুন। আমি কিছু বুঝতে পারছি না স্যার, আপনি আমাকে প্লিজ বিষয়টা জরুরিভাবে বুঝিয়ে বলুন, না তো আমি কিছুই বুঝবো না। দেখো নীলা, তোমার হয়তো মনে আছে সেই 20 বছর আগের কাহিনী। যখন তুমি ছোট্ট ছিলে তখন একটা অনাথ আশ্রমে চলে গিয়েছিলে। হ্যাঁ স্যার, সে কথা আমি কি করে বলতে পারি? ওটা যে আমার জীবনের সাথে একটা জড়িয়ে থাকা অংশ, যে আমি কখনো চাইলেও ভুলতে পারবো না, না চাইলেও পারবো না। সে মানুষটাকে প্রথমে ছেলেবেলা থেকেই আমার জীবনসঙ্গী হিসেবে ভেবে নিয়েছিলাম। নীলা, তোমাকে একটা খবর দিই, যেটা শুনলে তুমি অবাক হবে, কারণ সেটা হচ্ছে তুমি এই 20টি বছর ধরে জানো তোমার ওই নীল মারা গিয়েছে, কিন্তু না। স্যার, আমি আপনার কথা কিচ্ছু বুঝতে পারছি না, প্লিজ আপনি আমাকে ক্লিয়ারলি সব কিছু বলুন। কমিশনার স্যারের কথাটা শুনে আমি হতভম্ব হয়ে যাই। উনি কি করে নিলয়ের কথা জানতে পারে, আর উনি কি করে এত খোঁজ নিয়েছে, আর নীলের সাথে এই নীলের সম্পর্কটা কি? আমার তো এই পুরো দিনের কথাটাই আমি বুঝতে পারছি না, আমি কিছুই বুঝতে পারলাম না। তুমি শুনে কেঁপে উঠবে যে নীলাকে তুমি জানো মারা গিয়েছে। ওই নীল মারা যায়নি, ওই নীল হচ্ছে নিলয়, যে কিনা আন্ডারওয়ার্ল্ডের কিং, রাফিয়ান দেবস নিলয়। আর একটা কথা বলি, যে কথাটা তুমি শুনলেই আরও শর্ট খাবে, সে কথা হচ্ছে নিলয় আর কেউ না, তোমার ক্লাসের স্টুডেন্ট আবির, যার কথা আমি তোমাকে বলেছি। সেটা একটা কলেজে এসেছে, এবং কি তোমার কলেজে এসেছে, কিন্তু আবির নামে আছে, কিন্তু আজও তুমি তাকে চিনতে পারলে না। কমিশনার স্যারের কথা শুনে আমার পায়ের নিচ থেকে মাটি চলে যেতে লাগলো। আমি ভাবতেই পারিনি যে নীলকে ছোট থেকে ভালোবেসেছি সেই হচ্ছে নিলয়, আর আবির হয়ে এতদিন আমার কাছে ছিল, কিন্তু একটিবার তাকে আমি বোঝার চেষ্টাটাও করলাম না। নীলা, এখন ইমোশনাল হওয়ার সময় না, তোমাকে আরও শক্ত হতে হবে। তোমাকে আরও একটা নিউজ দেওয়ার জন্য কল করেছি, সেটা হচ্ছে তোমার নিজের ব্যাপারে। বেশ অবাক হয়ে বললাম, আমার ব্যাপারে? হ্যাঁ, তোমার ব্যাপারে। তুমি নিজেকে শক্ত করো। আপনি বলুন, আপনি আর কি জানতে পারলেন? নীলা, মেহরাব হোসেন তোমার বাবা না। মেহরাব একজন মাফিয়া, যে কিনা এখন কমিশনার হয়ে বসে আছে, আর সে তোমার বাবার হত্যাকারী। সে তোমাকে সহ আজ নিলয়কে মারতে চাই। আমি খবর পেয়েছি, তো ঠিক মতো থাকো, আমি পুলিশ পাঠাচ্ছি। স্যারের মুখে এমন কথা শুনে
আমি যেন বরফের মতো জমে গেছি। তার মানে যাকে আমার বাবা বলে জেনে এসেছি সে আসলে আমার বাবার হত্যাকারী। তার মানে আমার বাবার আদিত্য পাওয়ার জন্যই এত বছর ধরে আমাকে সে নিজের মেয়ে বলে লালন পালন করেছে। না না, নিলয় আমার, নিলয় কোথায়? নিলয়ের রুমে গিয়ে দেখি নিলয় নেই। দরজার সামনে আসতে দেখি কেউ নিলয়কে গাড়িতে উঠিয়ে নিয়ে যাচ্ছে। না, আমার নিলয়ের কাছে কিচ্ছু হতে দেব না আমি। আমি এই বলে আমি ড্রেস আর পিস্তলটা নিয়ে বেরিয়ে হয়ে যাই স্যারের দেওয়া লোকেশনে। আমি হব রাফিয়ান দা হিরো, আমি কিং, আমি ভিলেন। এত বছর ধরে নিজেকে লুকিয়ে রাখতে পারলাম না, আপনাদের জন্য আমার বাহিরে আসতেই হলো। চোখ খুলতে নিজেকে একটা ল্যাম্পপোস্টের সাথে বাধা দেখতে পেলাম। সামনে দাঁড়িয়ে আছে মেহেরাব। তখন বাসে থাকা ছেলেটা বলে ওঠে, ভাই, ওকে কেন বাঁচিয়ে রাখছি বলেন, এক্ষুনি মেরে ফেলি। ওর কথা শুনে হেসে বলে উঠলাম, বিড়াল নাকি ভাগ শিকার করবে। না রে ডলার, ওরে আমি দেখছি। তার আগে রাশিয়া থেকে জাফর আসবে, মির্জা জাফর, যে কিনা হিটলারের সাথে কাজ করে। তখনই দেখলাম কেউ একটা হেলিকপ্টার করে নিচে নেমে আসছে। বুঝতে বাকি নেই এ আর কেউ না, জাফর। জাফর আমাকে দেখে আসতে লাগলো। তখন মেহেরাব বলল, জাফর ভাই, এই নাও তোমার শত্রু তুলে দিলাম, নিজের হাতে মারো। জাফর হাত থেকে পিস্তল বের করে আমাকে গুলি করবে। তখনই পেছন থেকে একটা গুলি এসে লাগে জাফরের মাথায়। জাফর নিচে লুটিয়ে পড়ে। তখন সবার দৃষ্টি যায় পেছনের দিকে। পেছনে তাকিয়ে দেখে এটা আর কেউ না, গডফাদার। তার মুখের মধ্যে মাস্ক আছে আর তার গায়ের মধ্যে আছে রিকোর্ড। এভাবে যে হিটলার আসে তার আর কারো বুঝতে বাকি নেই। হিটলারকে দেখে যত সব মাফিয়া আসে সবাই তার কাছে স্যালেন্ডার করে, মাথা নিচু করে ফেলে, কারণ হিটলার ছিল সবার ডন। কেমন আছো নিলয়? কথাটা শোনা মাত্রই বুকের মধ্যে চিৎ করে উঠল। কণ্ঠটা আমার কাছে খুবই পরিচিত মনে হলো। মুখের মার্শা যখন খুলে ফেলে দেয় তখন আমার আর বুঝতে বাকি নেই এই রহস্যর জোরটাকে। হ্যাঁ নিলয়, আমি হচ্ছি হিটলার মাফিয়াদের সর্দার। এই শহরে শুধু লুকিয়ে আছে রহস্য, যে রহস্য বোঝার ক্ষমতা কারোই নেই। হয়তো তুমি আমার ছেলে না, কিন্তু আমি তোমাকে আমার ছেলের থেকেও বেশি মনে করতাম। বাহ, ভালোই হয়েছে, একসাথে সব কিছু পেয়ে গেছি। আমি এখানেই হিটলারকে শেষ করে দিব। আমাকে মারাটা এতটা সহজ না। কি ভেবেছিলে আমি তোমাকে জানি না? আরে হিটলার, তুমি সবার চোখে ধুলো দিয়ে থাকতে পারবে, কিন্তু আমার চোখে না। আমি অনেক আগেই জানি তুমি যে হিটলার এবং ছদ্মবেশে এখানে আছো। তাই তো আমি আগে থেকেই প্ল্যান করে রেখেছি। তোমার সম্পর্কে আমি সব কিছু খবর নিয়ে এরপরে আমি বুঝেছি তুমি মানুষটাকে। মেহরাবের কথায় পেছন থেকে ডলার একটা গুলি করে। হিটলার গুলিকে নিচে পড়ে যায়। আমি বাঁধন খুলে দৌড়ে চলে যাই, কারণ তাকে আমি আমার মায়ের চোখে দেখতাম। তখন সে কান্না সুরে বলে, নিলয় বাবা, আমি জীবনে অনেক পাপ করেছি, হয়তো এইসব পাপের শাস্তি পাইছি। মা, আমি তোমার জন্য এতটা বছর ছিলাম, আর তুমি কিনা আমাকে ছেড়ে চলে যাবে? বাবা, তোর মুখ থেকে মা ডাকটা শুনে আমার মন ভরে গেছে রে, আমার আর কিচ্ছু চাই না। এখানে সে হয়ে যায় একটা রাফিয়ান। তখন হিটলার আর মেহরাবের লোকদের মধ্যে গোলাগুলি হতে লাগলো। সবাই তাদের গুলিতে মারা যায়। বেঁচে আছি শুধু মেহরাব আর আমি। মেহরাব একটা পিস্তল বের করে বলে, আর কিছুই বেঁচে নেই, শুধু আমি আছি, আর আছে এই রাফিয়ান জগৎ। এটার জন্য এত বছর ধরে অপেক্ষা করেছি। মেহরাব টিকারে চাপ দেয়, কিন্তু গুলি বের হয় না। তখনই পেছন থেকে আমার পিস্তলটা বের করে দেরি না করে একটা গুলি চালায়। মেহরাবের নিথর লাশটা মাটিতে ওপড়ে পড়ে আছে। ঝিরঝিরিয়ে বৃষ্টি পড়ছে। নীলা, আমি আসি, আমি তোমার কাছে আসি। আমাদের মাঝে আর কেউ নেই নীলা। আমি তোমাকে ভালোবাসি নীলা। বৃষ্টি যেন থামছেই না, বৃষ্টির স্রোত যেন বেড়েই যাচ্ছে। তখনই পেছন থেকে দুটো গুলি এসে আমার পায়ে এসে লাগে। আমি হাঁটু গেড়ে বসে পড়ি। পেছনে তাকিয়ে দেখি যারা গুলি করেছে তারা আর কেউ না, রাহাত আর রায়হান। কেন 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 এমনটা করলি তোরা রে? শালা, কি করব? যেখানে যাই সেখানে শুধু তোর নাম। আমাদের তো প্রয়োজন শুধু রাফিয়ানটা। আমাদের কিং হওয়া চাই, তোর সব কিছু আমাদের চাই। আর কতদিন তোর গোলামি করব? জানিস রায়হান, তোদের আমি নিজের ভাইয়ের মতো ভালোবাসতাম। যখন তোদের
রাস্তা থেকে তুলে এনেছিলাম তখন থেকে তোদের এই বুকে জায়গা দিয়েছি। তোরা একটিবার আমাকে বলতে আমি তোদের সব দিয়ে দিতাম, তাহলে কেন এমন বিশ্বাসঘাতকতা করলি আমার সাথে? তখন এই রাহাত আর রায়হানের দিকে বৃষ্টির মতো গলি করতে লাগলো। কারা? হ্যাঁ, আর কেউ না, নীলা তার ফোর্স নিয়ে এসেছে আমাকে বাঁচাতে, কিন্তু আর কোনো লাভ নেই, আর কিছুই বেঁচে নেই। নীলা দৌড়ে এসে আমাকে ওর বাহুতে নিয়ে চিৎকার করে কান্না করতে করতে বলতে লাগলো, আজ এতটা বছর পরে তোমাকে আমি পেলাম, কিন্তু সেই তুমি আমাকে আমার কাছে চলে যাচ্ছ। না নয়, আমি তোমাকে যে বড্ড বেশি ভালোবাসি, তোমাকে ছাড়া যে আমি বাঁচবো না। সব ভালোবাসাই যে মিল হয় না নীলা। আমাদের এই রাফিয়ান জগতের মানুষের কখনো ভালোবাসা হয় না। আমাদের জীবন আসে শুধু অন্ধকার। সবার কপালে যে সব সুখ হয় না। আমি তো চেয়েছিলাম তোমাকে নিয়ে একটা সুখের ভালোবাসা ঘর বাঁধবো, কিন্তু সেটা তো আমার কপালে আর জুটবে না। আমি তো ভালো করেই জানি আমিও যে তোমাকে ভালোবাসি। কথাটা বলে ওখানেই মারা যায় নিলয়। আমি হাউমাউ করে কান্না করতে থাকি নিলয়ের লাশের সামনে বসে। আর বৃষ্টিটা যেন আরো ভারী হয়ে গর্জন করতে লাগলো। আকাশটা যেন ভেঙে পড়বে নিলয়ের মৃত্যুর সংবাদ শুনে। আমরা আমাদের সমাজে এমন যে আশেপাশের মানুষগুলো থেকে একটিবার তাকিয়েও দেখি না, তারা কি করছে, কি খাচ্ছে। আমরা শুধু নিজেরটাই সবসময় ভাবি। এই সমাজ তাদের বাধ্য করে রাফিয়ান হতে। কেউ কারোর মায়ের পেট থেকে তো আর অপরাধী হয়ে আসে না।